ঋতু তার নতুন শ্বশুরবাড়িতে প্রথম রান্নাবান্না করবে বলে রান্নাঘরে চলে যায়, কিন্তু রান্নাঘরে যাওয়ার পর সেখানে বিভিন্ন রকমের সবজির প্লাস্টিক দেখে সে অবাক হয়। কারণ রান্নাঘরে সেই মুহূর্তে 12 রকমের সবজি রাখা থাকে। আর এমন সময় সেখানে ঋতুর শাশুড়ি মা তন্দ্রা দেবী আসে। আর ঋতু যখন তার শাশুড়ি মাকে এরকম 12 রকমের সবজি ভরা প্লাস্টিকের ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন তন্দ্রা দেবী বলে, বৌমা, তুমি আজকে আলু পটলের তরকারি, কুমড়ো, পালং শাক, কলমি শাক, লাল শাক, ঝিঙে, করলা, চিচিঙ্গা, ঢেঁড়স আর গাজর মিশিয়ে ভালো করে ঝোল রান্না করবে। কারণ এই গরমের মধ্যে চারিদিকে মানুষের খুব শরীর খারাপ করছে, তাই আমরা বিভিন্ন রকমের সবজি খেয়ে নিজেদেরকে সুস্থ রাখতে চাই। শাশুড়ি মায়ের কথা শুনে নতুন বৌমা একেবারে ভয় পেয়ে যায়, কারণ বাইরে এখন প্রচন্ড পরিমাণে গরম। তার উপর নতুন বৌমাকে 12 রকমের সবজি রান্না করতে বলা হয়। আর কিছুক্ষণের মধ্যেই তন্দ্রা দেবী রান্নাঘর থেকে চলে গেলে আমার হয়েছে এক জ্বালা। কোথায় ভাবলাম টকের ডাল আর ভাত রান্না করব, তা নয়, এখন এতগুলো সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করতে হবে। ভালো লাগে না। এই বলে ঋতু সব রকমের সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে ঝোল রান্না করতে শুরু করে। আর এভাবে 12 রকমের সবজি রান্না করতে করতে তার প্রায় অর্ধেক বেলা পার হয়ে যায়। আর সে দুপুরবেলা সবাইকে সেই বিভিন্ন রকমের সবজির ঝোল পরিবেশন করে খাওয়ায়। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে। আর প্রত্যেক দিন নতুন বৌমাকে 12 রকমের সবজি দিয়ে ঝোল রান্না করতে হয়। এমনই একদিন ঋতু যখন রান্নাঘরে যায় তখন, ওরে বাবারে, আমার কি গরম লাগছে, যাই একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল খেয়ে আসি, তারপর আবার এদের জন্য সবজির পাহাড় রান্না করব। এই বলে ঋতু ফ্রিজ খুলে যখন ঠান্ডা জল খেতে যাবে, তখন সেই জল মুখে দেওয়া মাত্রই সে একেবারেই সেই ঠান্ডা জল গ্রহণ করতে পারে না। কারণ সেই জলের স্বাদ একেবারে অন্য রকমের মনে হয়। ইস, এটা আবার কেমন জল, মুখের মধ্যে শাক পাতা আসছে কিভাবে, তারপর আবার শসা দেওয়া আছে, বিট দেওয়া, গাজর দেওয়া, পুদিনা পাতা, লেবু, এগুলো জলের মধ্যে কিভাবে এলো? এটা জল, জলের মধ্যে সবজি ভাসছে কেন? এই বলে ঋতু তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে সবকটা জলের বোতল বাইরে বের করে। আর সে দেখে যে প্রত্যেকটা জলের বোতলের মধ্যে বিভিন্ন রকমের সবজি কেটে দেওয়া আছে। আর যা দেখে ঋতু খুবই বিরক্ত হয়ে ওঠে। তাই সে তখনই সেই সবজি মেশানো ঠান্ডা জল ডাস্টবিনে ফেলে দেয়। আর বোতলগুলো সুন্দর করে পরিষ্কার করে জল ভরে আবার ফ্রিজে রেখে দেয়। এভাবে দেখতে দেখতে কিছুক্ষণ কেটে যায়। আর হঠাৎ করে ঋতুর ননদ প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই সে তখনই তার বৌদির কাছে গিয়ে বলে, বৌদি, আমি সকালবেলা ফ্রিজে কাচের বোতলে করে ডিটক্স ওয়াটার রেখেছিলাম। এখন আমি ডিটক্স ওয়াটারের বোতলগুলো খুঁজে পাচ্ছি না। বোতলগুলোতে সাদা জল ভরা আছে। এই গরমের মধ্যে আমি প্রত্যেকদিন বিভিন্ন রকমের সবজি মেশানো ডিটক্স ওয়াটার খাই, কিন্তু আজকে ফ্রিজ থেকে আমার ডিটক্স জল গায়েব হয়ে গেল কেন? সে আবার কি, তুমি ওই সবজি মেশানো জল ঢকঢক করে খেয়ে নাও? আমি তো ভাবলাম ভুল করে জলের মধ্যে সবজি পড়ে গেছে, তাই আমি ওই জল ফেলে দিয়ে বোতলগুলো পরিষ্কার করে রেখেছি। কারণ আমি এরকম ডিটক্স ওয়াটারের কথা বাবার জন্মে শুনিনি। ঋতুর কথা শুনে তার ননদ আরো বেশি রেগে যায়। তুমি আমাকে না জিজ্ঞাসা করে আমার ডিটক্স ওয়াটার ফেলে দিলে। আমার জিমের ট্রেনার বলেছে প্রত্যেকদিন 12 রকমের সবজি দিয়ে এরকম ডিটক্স ওয়াটার তৈরি করে খেতে। এতে করে শরীর থেকে বিভিন্ন রকমের বিষাক্ত পদার্থ ঘামের মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে। আর তুমি না বুঝেই সেই ডিটক্স ওয়াটার ফেলে দিলে। এভাবেই ঋতু রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। আর সে রান্নাঘরে গিয়ে আবার বিভিন্ন রকম সবজি দিয়ে ডিটক্স ওয়াটার তৈরি করে। আর যা দেখে ঋতু ভীষণই অবাক হয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন, আজকে আমি নিজে বাজার থেকে সলিড চিকেন নিয়ে এসেছি। আর এই চিকেন দিয়ে আমি চিকেন পপকর্ন রান্না করব। কারণ আমি যখন আমার বরকে বাজারে পাঠাই, তখন ওর মায়ের কথা শুনে শুধুমাত্র সবজি কিনে নিয়ে চলে আসে। কিন্তু আজকে আমি সবজি রান্না করবই না। এই বলে ঋতু চিকেন ধুয়ে কেটে পরিষ্কার করে তার মধ্যে ডিম এবং বিস্কুটের গুঁড়ো মাখিয়ে গরম গরম চিকেন পপকর্ন রান্না করতে শুরু করে দেয়। আর এভাবেই যখন তার চিকেন পপকর্ন রান্না করা হয়ে যায় তখন, বৌমা, রান্নাঘর থেকে বেশ ভালোই গন্ধ বেরোচ্ছে। আজকে তুমি নতুন কি খাবার রান্না করছো শুনি? মা, আজকে আমি চিকেন পপকর্ন রান্না করছি। কারণ বিয়ের পর থেকে অনেক দিন হয়ে গেল সবজি খাওয়ার চক্করে আমি চিকেন খাওয়াই ভুলে গেছি, তাই আজকে আমি চিকেন খাবো। ঋতু এই কথা বলা মাত্রই
তার শাশুড়ি মায়ের মুখটা ছোট হয়ে আসে, কারণ সে মোটেই মুরগির মাংস খেতে পছন্দ করে না। আর মুরগির মাংসে যেহেতু একরকমের রাষ্ট্রে গন্ধ থাকে, তাই মাংসের নাম শুনলেই তন্দ্রাদেবীর গায়ে একেবারে গুলিয়ে আসে। না না বৌমা, তোমাকে চিকেন খেতে দেওয়া যাবে না, কারণ চিকেন খেয়ে যদি তোমার শরীর খারাপ হয় তখন কি হবে? এই চিকেন পপকর্ন তুমি আমাকে দিয়ে দাও। মানে পৃথিবীতে সবাই চিকেন খাচ্ছে কিন্তু কারোর কিছু হচ্ছে না, আর আমি চিকেন খেলেই শরীর খারাপ করবে? বড়দের কথা শুনতে হয়। আমি এই চিকেন পপকর্নগুলো নিয়ে রাস্তার কুকুরদের খাইয়ে আসবো। আর ফ্রিজ খুলে দেখো, 12 রকমের সবজি রাখা আছে। তুমি সেই সবজিগুলো দিয়ে সবজি পপকর্ন রান্না করো, তাহলে আমরা সবাই মিলে খেতে পারবো। এই বলে শাশুড়ি মা রান্নাঘর থেকে চিকেন পপকর্ন নিয়ে রাস্তায় চলে যায়, আর রাস্তার কুকুরদের সেই পপকর্ন খাওয়াতে শুরু করে। আর যা দেখে ঋতু ভীষণ পরিমাণে রেগে গেলেও সে তার শাশুড়ি মাকে কিছু বলতে পারে না। তাই সে বাধ্য হয়ে ফ্রিজ থেকে আলু, পটল, ঝিঙে, বিট, গাজর, কুমড়ো ইত্যাদি সবজি বের করে বিভিন্ন রকমের পপকর্ন রান্না করে। এই না হলে খাবার, এবার আমরা সবাই মিলে একসাথে 12 রকমের সবজি পপকর্ন খাবো। এভাবে ঋতুকেও শ্বশুরবাড়ির পাল্লায় পড়ে 12 রকমের সবজি মেশানো পপকর্ন খেতে হয়। এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে, আর রাত্রিবেলা সজল যখন বাড়িতে আসে তখন। কি ব্যাপার ঋতু, মুখটা এরকম হাঁড়ি করে বসে আছো কেন? তোমার কি মন খারাপ নাকি? আমার এখন মাথা ভীষণ গরম আছে, তাই আমার সঙ্গে বেশি কথা বলতে এসো না। প্রত্যেক দিন বিভিন্ন রকমের সবজির ঝোল আর সবজি ভাজা খেতে খেতে আমার মুখ একেবারে পচে গেছে। আমি মানছি তোমরা সবজি খেতে ভালোবাসো, কিন্তু তাই বলে আমাকেও সবজি খেতে জোর করবে? আমি কোনোদিনও বাপের বাড়িতে সবজি খাইনি, আর তোমাদের পাল্লায় পড়ে এখন আমাকে 3 বেলা 12 রকমের সবজি খেতে হচ্ছে। এরকম করে কেন বলছো বলো তো? আমার মা তো সবার ভালোর জন্যই বিভিন্ন রকমের সবজি রান্না করতে বলে। আর তুমি কি লক্ষ্য করেছো, তুমি যখন বিয়ে করে প্রথম এসেছিলে তখন তোমার গায়ের রংটা কিরকম চাপা ছিল, আর এখন সবজি খেতে খেতে তোমার গায়ের রংটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এই কথা শুনে ঋতু আরো বেশি রেগে যায়, কারণ সে একে অনেক ফর্সা, তার উপর তার বর তাকে এরকম কথা বলছে। তাই সে তখনই তার বরের সঙ্গে ভীষণ ঝগড়া করতে শুরু করে। একদম ফালতু কথা বলবে না, আমি কালকে থেকে আর একটুও সবজি খেতে পারবো না। সকালবেলা ব্রেকফাস্টে ঢেঁড়স আর কুমড়ো দিয়ে স্যান্ডউইচ কে খাই বলো তো? তোমার বাড়ি নাকি পাগলের কারখানা আমি বুঝি না বাপু। এভাবে ঋতু আর সজল ঝগড়া করতে থাকে, আর তখনই তাদের সমস্ত কথা ঋতুর শাশুড়ি মা এবং ননদ শুনে ফেলে। প্রিয়াঙ্কা, এক্ষুনি রান্নাঘরে গিয়ে 12 রকমের সবজি মিশিয়ে একটা জুস তৈরি করে নিয়ে আয়। তোর বৌদিকে ওই জুসটা খাওয়াতে হবে, তাহলে দেখবি তোর বৌদির মাথা ঠান্ডা হয়ে যাবে। না হলে সারা রাত আমার ছেলেটার সঙ্গে ঝগড়া করে মরবে। এই শুনে প্রিয়াঙ্কা রান্নাঘরে গিয়ে মিক্সিতে বিভিন্ন রকমের সবজি মিশিয়ে এক লাল রঙের শরবত তৈরি করে নেয়। আর সেই শরবত নিয়ে তখনই ঋতুর শাশুড়ি মা এবং ননদ ঋতুর ঘরে চলে যায়। বৌদি, আর চিৎকার করো না। আমি বুঝতে পারছি যে গরমের মধ্যে তোমার মাথা গরম হয়ে গেছে। এই নাও, তোমার জন্য আমি আর মা সবজির শরবত তৈরি করে নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। 12 রকমের সবজি দিয়ে আমি এই শরবত তৈরি করেছি, তোমার মাথা এখনই ঠান্ডা হয়ে যাবে। ঋতু এরকম সবজির শরবত দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে, কিন্তু তার শাশুড়ি মা এবং ননদ জোর করে তাকে সেই শরবত খাওয়ানোর চেষ্টা করে। তাই বাধ্য হয়ে ঋতু মুখের মধ্যে সেই শরবত ঢেলে নেয়। ইস বাবারি বাবা, কি বিচ্ছিরি খেতে। আমি একটু আমার বরের সঙ্গে ঝামেলা করছি, তাতেও আমার শান্তি নেই। এমন সময় রাত্রিবেলা আমাকে সবজির শরবত খাইয়ে দেওয়া হচ্ছে। সবকটা পাগল, আমার আর এখানে সংসার করতে ভালো লাগে না। হে ঈশ্বর, তুমি আমাকে এই সবজির শ্বশুরবাড়ি থেকে মুক্তি দাও। ঋতুর কথা শুনে সবাই চুপ করে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু দিনের পর দিন ঋতুর শ্বশুরবাড়িতে সবজি পাগলামি যেন আরো বেড়ে যেতে থাকে। একদিন, আমি আজকে সবার জন্য বেশ হাই প্রোটিন যুক্ত ব্রেকফাস্ট বানাবো, তাহলে আমাদের শরীর আরো সুস্থ থাকবে। এই বলে প্রিয়াঙ্কা পালং শাক, ধনেপাতা, চানা, ছোলার ডাল, আলু, কুমড়ো এবং বাদবাকি 12 রকমের সবজি মিক্সির মধ্যে পেস্ট করে নিয়ে সেটা দিয়ে রোল বানাতে শুরু করে। আর তাদের যখন ব্রেকফাস্ট বানানো হয়ে যায় তখন, কি ব্যাপার প্রিয়াঙ্কা, তুমি আজকে ব্রেকফাস্ট তৈরি করলে? আসলে আমি সোশ্যাল মিডিয়া থেকে একটা নতুন সবজির রেসিপি শিখেছি। বিভিন্ন রকমের সবজি মিশিয়ে আমি সেটাই রান্না করলাম, কারণ তোমাকে যদি রান্না করতে বলতাম তাহলে তুমি আমার মাথা খেয়ে নিতে। এই বলে প্রিয়াঙ্কা সবাইকে বিভিন্ন রকমের সবজি মেশানো ব্রেকফাস্ট খাইয়ে দেয়, কিন্তু ঋতু সেই ব্রেকফাস্ট খেতে চায় না।
ফলে সে সকালবেলা শুধুমাত্র জল খেয়ে থাকে। এভাবে আরো কিছুদিন কাটে। আর একদিন ঋতু এবং তার শ্বশুরবাড়ির লোকেরা যখন বারান্দায় একসঙ্গে বসে গল্প করে, তখন তাদের এক প্রতিবেশী শিখা দেবী তাদের জন্য গরম গরম খাবার নিয়ে আসে। এই দেখ, আমি তোদের জন্য কি রান্না করেছি। আমার ছেলে সকালবেলা পাঁঠার মাংসের কিমা আর লাচ্ছা পরোটা রান্না করার জন্য ময়দা নিয়ে এসেছিল, তাই আমি কিমা আর পরোটা রান্না করেছি। আমি জানি তোরা বিভিন্ন রকমের সবজি খেতে ভালোবাসিস, কিন্তু এখন তো তোদের পরিবারের সদস্য সংখ্যা বেড়ে গেছে, তাই আমি ভাবলাম নতুন বৌমাকে নিজের হাতে রান্না করে খাওয়াই। এসব কেন বাড়াবাড়ি করতে গেলি? আমার বৌমা আমাদের মতো সবজি খেতে ভালোবাসে, তাই ও এসব খাবে না। মা, আপনি মিথ্যা কথা বলছেন। আমি মোটেই এরকম 12 রকমের সবজি খেতে পছন্দ করি না। এরা জোর করে আমাকে সবজি খাওয়ায়, জানেন? আপনি এত কষ্ট করে আমার জন্য মাটন কিমা আর পরোটা রান্না করে নিয়ে এসেছেন, আর আমি খাবো না, সেটা হতে পারে? এই বলে ঋতু তখনই সেই গরম গরম মাটন কিমা এবং পরোটা খেয়ে নেয়, কারণ সে বিয়ের পর প্রথম এরকম মাংস আর পরোটা খেতে পারে। আর সে বিয়ের পর প্রথমবার এরকম মাংস পরোটা খেয়ে মনে মনে খুবই আনন্দিত হয়। সত্যি কাকিমা, আমার শাশুড়ি মায়ের বদলে আপনি যদি আমার শাশুড়ি মা হতেন তাহলে খুব ভালো হতো। আপনার হাতের রান্নার স্বাদ কত ভালো। আমি যদি আপনাকে আমার শাশুড়ি মা হিসেবে পেতাম তাহলে আমার কপালটা খুলে যেত। অন্তত প্রত্যেকদিন আমাকে সবজি খেতে হতো না। ঋতুর এরকম প্রশংসা শুনে শিখা দেবী মনে মনে খুবই খুশি হয়, কিন্তু অন্যদিকে তন্দ্রা দেবীর খুবই হিংসা হয়, কারণ তার বৌমা প্রতিবেশীকে নিয়ে প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে ওঠে, আর যেটা তন্দ্রা দেবী মোটেই মেনে নিতে পারে না। আর সেদিনের পর থেকে শিখা দেবী মাঝে মধ্যেই ঋতুর জন্য মাছ মাংস ইত্যাদি খাবার রান্না করে নিয়ে আসে, আর ঋতুকে খুবই ভালোবেসে সেই খাবারগুলো খাওয়ায়। আর যা দেখে তন্দ্রা দেবী খুবই রেগে যায়। এইসব মেনে নেওয়া যায় না। আমার বৌমাকে প্রত্যেকদিন ভালো মন্দ রান্না খাইয়ে একেবারে হাত করে নিয়েছে। আমার বৌমা আমাদের সবার বিপক্ষে চলে গেছে। এরকম যদি বেশি দিন চলতে থাকে তাহলে বৌমা আমাদের বাড়িতে আর টিকবেই না। এই ভাবতে ভাবতে তন্দ্রা দেবী এবং তার ছেলে মেয়ে ভীষণ পরিমাণে ভীত সন্ত্রস্ত হয়ে ওঠে। তাই পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই সজল বাজারে চলে যায়, কিন্তু সে বাজারে গিয়ে সেদিন 12 রকমের সবজি কেনে না, বরঞ্চ বউয়ের জন্য মাছ মাংস ডিম পনির ইত্যাদি কিনে নিয়ে আসে। আর সেদিন ঋতু ঘুম থেকে ওঠার আগেই তার ননদ এবং শাশুড়ি মা দুজনে মিলে ঋতুর জন্য বিভিন্ন রকমের আমিষ খাবার রান্না করে রাখে। আর ঋতু যখন ঘুম থেকে উঠে রান্নাঘরে যায় তখন সে মাছ মাংস ডিম এবং ভালো ভালো খাবার দেখে খুবই খুশি হয়। যাক বাবা, আমার শ্বশুরবাড়ির লোকেদের তাহলে 12 রকমের সবজি খাওয়ার পাগলামি কমে গেছে, আর আমাকে 12 রকমের সবজি রান্না করতে হবে না। এভাবে ঋতু তার শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে সেদিন বিভিন্ন রকমের ভালো মন্দ খাবার খায়। আর সেদিনের পর থেকে ঋতুর পরিবার কখনো 12 রকমের সবজি খাওয়ার জন্য পাগলামি করে না। তারা সবাই একসঙ্গে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। মোহনবাবুর 2 মেয়ে ছিল, মনিকা এবং রাগিনী। 2 মেয়ের মধ্যে মনিকা ছিল মোহনবাবুর চোখের মণি। মনিকা একদম তার বাবার মতো সুন্দর আর ফর্সা ছিল। অন্যদিকে রাগিনী অত্যন্ত কালো এবং মোহনবাবুর ভাষায় অত্যন্ত কুৎসিত ছিল। মোহনবাবু এবং তার স্ত্রী শেফালি দেবী দুজনেই খুবই ফর্সা। এমন ফর্সা বাবা মায়ের মনিকার মতো ফর্সা মেয়ে হবে এটাই তো স্বাভাবিক, কিন্তু শেফালি দেবীর গর্ভে রাগিনীর মতো এমন কালো মেয়ের জন্ম হওয়ায় মোহনবাবু রাগিনীকে নিজের সন্তান বলে মানত না। রাগিনীর জন্মের পর থেকেই শেফালি দেবী আর মনোহর বাবুর মধ্যে দিনরাত অশান্তি লেগেই থাকতো। এইটুকু একটা দুধের শিশুর উপরে তোমার এত রাগ? ও তো আমাদেরই মেয়ে। বলো, মনিকা ছোট বোন, তাহলে তুমি নিজের সমস্ত ভালোবাসাটা মনিকার উপর উজাড় করে দিচ্ছ আর এই ছোট্ট মেয়েটার দিকে ঘুরেও তাকাচ্ছ না? কারণ ও আমার মেয়ে নয়, তাই আমি ওকে আমার মেয়ে বলেই মানি না। আমার মেয়ে যদি হতো তাহলে আমার মতোই ফর্সা হতো। ফর্সা বাবা মায়ের কখনো কালো মেয়ে হতে পারে না। এইসব কি যাতা কথা বলছো? ও আমাদের মেয়ে না তো কার মেয়ে? এই সমস্ত কথা বলে আমাকে আর নিজেকে ছোট করো না তুমি। তোমাকে কেন ছোট করব? ছোট তো করছি হসপিটালটাকে, যেখান থেকে তুমি ওই মেয়েটাকে নিয়ে এসেছো। আমার মনে হয় ওরা আমার সুন্দর বাচ্চাটাকে এরকম একটা কুৎসিত বাচ্চার সাথে পাল্টাপাল্টি করে দিয়েছে। তুমি এই সমস্ত অন্যায় মুখ বুঝে সহ্য করলেও আমি কিছুতেই অন্যায় সহ্য করব না। কি করবে তুমি? আমার নিজের মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নেবে শুধুমাত্র কালো বলে?
তোমার যদি অন্যের বাচ্চাকে আগলে ধরে মানুষ করার শখ হয় তাই করো, কিন্তু অন্য কারোর বাচ্চাকে আমি নিজের এত ধন সম্পদ ঐশ্বর্য দিয়ে মানুষ করতে পারবো না। আর আমি এটাও বলে দিচ্ছি যে এই মেয়ে বড় হয়ে কোনোদিন আমার সম্পত্তির এক অংশও পাবে না। এভাবেই মোহনবাবু এবং শেফালির মধ্যে অশান্তি চলতেই থাকে। দিন, সপ্তাহ, মাস, বছর কেটে গেলেও রাগিনীর প্রতি মোহনবাবুর মন কিছুতেই পাল্টায় না। মোহনবাবু তার ধন সম্পদ ঐশ্বর্য সবকিছুই মনিকার উপর লুটিয়ে দেয়। আর বড়লোক বাবার মেয়ে হওয়া সত্ত্বেও রাগিনী জীবন কাটে একেবারে দিন দুঃখী দরিদ্রের মতো। এখন মনিকা আর রাগিনী দুজনেই কলেজে পড়ে। মনিকা পড়াশোনায় যতটা কাছে ছিল, রাগিনী ঠিক ততটাই ভালো ছিল। সেই কারণে রাগিনী মনিকার থেকে ছোট হওয়া সত্ত্বেও তারা কলেজের একই ক্লাসে পড়ে। যাই বল না কেন মনিকা, তোর বোনটার কিন্তু এলেম আছে। ও পড়াশোনায় দুর্দান্ত ভালো। তা না হলে 2 বছরের বড় দিদির সাথে একই ক্লাসে পড়তে পারে বল? ও মোটেই আমার বোন নয়, ও অন্য কারোর মেয়ে। বাবা আমাকে বলেছে আমার বোন অনেক ফর্সা আর সুন্দর হয়েছিল। হসপিটালের লোকজন আমার বোনকে নিয়ে এই কালো ভূতটাকে রেখে গিয়েছিল। আমার বাবা মা আর আমাকে দেখলে তোদের মনে হয় এরকম কালো কুচকুচে কেউ আমার বোন হতে পারে? তুমি এভাবে কেন বলছো দিদি ভাই? বন্ধুদের কাছে এরকম ভুলভাল কথা বলো না। তুমি আমার বড় দিদি, তোমাকে আমি কত ভালোবাসি। কিন্তু তুমি বন্ধুদের কাছে আমার নামে এসব কথা বললে আমি কখনোই কিন্তু সহ্য করব না। তুই আমাকে দিদি বলছিস? কাজের মেয়ে কাজের মেয়ের মতোই থাকবি। এইভাবেই মনিকা রাগিনীকে তার কলেজের বন্ধু বান্ধবদের সামনেও অপমান করে। মনিকা বছরের পর বছর ফেল করলেও মোহনবাবু তাকে কখনো বকে না। আবার রাগিনী কলেজে প্রথম হলেও মোহনবাবু তার দিকে ফিরেও তাকায় না। রাগিনীর নিজের বাড়িতে তাকে ভালোবাসার লোক শুধুমাত্র একজন ছিল, আর সেটা হলো তার নিজের মা শেফালি দেবী। রাগিনী তার মায়ের সঙ্গে সমস্ত কথাই শেয়ার করে। শেফালি দেবীও সবকিছু মন দিয়ে শোনে আর রাগিনীকে নানান রকমের উপদেশ দেওয়ার চেষ্টা করে। এমনই একদিন, কি ব্যাপার বলতো? আজকাল বেশ খুশি খুশি লাগছে। কি হয়েছেটা কি? কাউকে কি ভালো টালো লাগলো? আমি কিন্তু তোর মা, আমি কিন্তু সব বুঝতে পারি। তুমি কি করে বোঝো বলো তো? তবে হ্যাঁ, ঠিকই বুঝেছো। তোমার কাছে আর কি লুকাবো বলো? আসলে আমাদের কলেজে একটা নতুন ছেলে এসেছে। ওর নাম বিক্রম। ও যেমন ভদ্র সভ্য তেমনই সুন্দর দেখতে, কিন্তু ওর সঙ্গে বন্ধুত্ব করতে যেতে আমার খুব ভয় লাগে। তোর মতো গুণী মেয়ের সাথে বন্ধুত্ব করতে পারলে শুধু বিক্রম কেন, সম্রাট বিক্রম আদিত্যও খুশি হয়ে যেতেন। তোর যদি ছেলেটাকে পছন্দ হয় তাহলে আমাকে বল, আমি ওর সাথে তোর বিয়ের ব্যবস্থা করব। দূর, বিয়ে কেন? আগে ওর সাথে বন্ধুত্ব করি। এখনো তো আমাদের কলেজের পড়াশোনাও শেষ হয়নি। ওসব বিয়ে টিয়ে নিয়ে পরে ভাবা যাবে। এভাবেই রাগিনী তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে। বিক্রমকে নিয়ে তার মায়ের সঙ্গে কথা বলতে থাকে। অন্যদিকে মোহনবাবু মনিকার জন্য বিয়ের সম্বন্ধ দেখতে থাকে। মোহনবাবু একের পর এক ছেলের ছবি নিয়ে মনিকার কাছে আসে এবং মনিকা সবার মধ্যে থেকে খুদ বের করে করে প্রত্যেকটা ছেলেকে রিজেক্ট করতে থাকে। অন্যদিকে বিক্রমের সঙ্গে রাগিনীর বন্ধুত্ব বেশ ভালোই বাড়তে থাকে। আমি ভেবেছিলাম আমি কালো বলে তুমি হয়তো আমার সঙ্গে বন্ধুত্ব করবে না। আমি সত্যিই প্রথমে বুঝতে পারিনি যে তুমি একদম বাকিদের মতো নও, আর তুমি কখনো একটা মানুষকে তার রং দেখে বিচার করো না। এখন বিশ্বাস হয়েছে তো? আসলে তুমি পড়াশোনায় এত ভালো, এত গুণী আর এত ভদ্র যে তোমার সাথে আমাকে বন্ধুত্ব করতে হয়নি, নিজে থেকেই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক প্রশংসা করেছো। এবার একটু পড়াশোনাতে মন দাও তো। আমি যেগুলো বোঝাচ্ছি ভালো করে বোঝো। এইভাবে রাগিনী এবং বিক্রমের বন্ধুত্ব দিনের পর দিন আরো গাঢ় হতে থাকে। রাগিনী যেহেতু সমস্ত কথা তার মাকে বলতো, তাই শেফালি দেবীর আর বুঝতে বাকি থাকে না যে রাগিনী এবং বিক্রম দুজনেই একে অপরকে খুব পছন্দ করে। একদিন শেফালি দেবী রাগিনী ও বিক্রমের বিয়ের ব্যাপারে রাগিনীর সঙ্গে নানান রকমের আলোচনা করে। এবার তাহলে বিয়ের কথাটা বলি। কয়েকদিন পরেই তো তোদের কলেজ শেষ হয়ে যাবে। এরই মধ্যে যদি বিক্রমের বাবা মা ওর জন্য অন্য মেয়ে দেখে ফেলে, এবার ওদের বাড়িতে আমাদের খবরটা জানানো উচিত। কিন্তু তার আগে আমাকে তো বিক্রমের সঙ্গে কথা বলতে হবে। ও আদৌ এখন বিয়ে করতে চায় কিনা, কিংবা ওর যদি কোনো ফিউচার প্ল্যানিং থাকে সেটাও তো আমাকে জানতে হবে। শেফালি দেবী আর রাগিনীর কথা মনিকা দরজার বাইরে থেকে শুনতে থাকে। সমস্ত কথা শুনেই হঠাৎ করেই মনিকার বিক্রমকে পছন্দ হয়ে যায়। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে মনিকা মোহনবাবুর কাছে যায়। সেখানে গিয়ে সে বিক্রমকে বিয়ে করার জন্য তার বাবার কাছে আবদার করতে থাকে। মনিকা একেবারে জেদ ধরে বসে থাকে, যেভাবেই হোক সে বিক্রমকে বিয়ে করবেই।
তুমি এতদিনে আমাকে যে কজনের ছবি এনে দেখিয়েছো, কাউকে আমার পছন্দ হয়নি কেন জানো? কারণ আমি আমাদের কলেজের একজনকে পছন্দ করি। সেটা আমি তোমাকে বলতে পারিনি বাবা, কিন্তু আজকে বলতে বাধ্য হলাম। কেন, আজ এমন কি হয়ে গেল শুনি? আমাকে সবকিছু পরিষ্কার করে বলতো। মায়ের ছোট মেয়ে ওই রাগিনী হয়তো জানে যে আমি বিক্রমকে ভালোবাসি, সেই কারণে ও মাকে বলেছে বিক্রমের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যেতে। আমি চাই মা ওর সম্বন্ধ নিয়ে যাওয়ার আগেই তুমি আমার জন্য বিক্রমের বাড়িতে সম্বন্ধ নিয়ে যাও। ওই মেয়ের এত বড় সাহস! আমি তোকে বলিনি না ও তো নিজের বোন নয়? এবার বিশ্বাস হলো তো যে আমি সত্যি কথা বলি? নিজের বোন হলে কখনো তোর সাথে এমন করতে পারতো? তুই বিক্রমের বাড়ির ঠিকানা জানিস তো? আমি আজই যাবো ওর বাবা মায়ের সাথে কথা বলতে। মোহনবাবুর কথা শুনে মনিকা প্রচন্ড খুশি হয়। মোহনবাবু শেফালি দেবীকেও বিক্রমদের বাড়িতে মনিকার সম্বন্ধ নিয়ে যাওয়ার কথা জানায় না, যদিও এই সমস্তটাই মোহনবাবু করে মনিকার কথা মতো। বিকাল হতেই মোহনবাবু বিক্রমদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মোহনবাবু একজন অনেক বড় শিল্পপতি ছিল। তার মতো একজন ধনী ব্যক্তি বিক্রমদের বাড়িতে আসলে বিক্রমের বাবা মা দাদা সবাই প্রচন্ড পরিমাণে খুশি হয়। বিক্রম জানতো না যে রাগিনীর কোনো দিদি আছে। বিক্রম শুধু এটুকুই জানতো যে রাগিনী তাদের শহরের একজন অত্যন্ত ধনী শিল্পপতির মেয়ে। মোহনবাবু নিজের মেয়ের সম্বন্ধ নিয়ে আসায় বিক্রম ধরেই নেয় রাগিনীর সাথে তার বিয়ের কথা বলা হচ্ছে, তাই সে একবারেই রাজি হয়ে যায়। মোহনবাবু খুবই খুশি হয়ে বাড়ি ফিরে আসে। এদিকে বিক্রমদের বাড়িতে খুশির ঢেউ বয়ে যায়। দেখেছো মা, তোমার ছেলে কত বড় হয়ে গেছে। কলেজে কাকে পছন্দ অপছন্দ সেসব আমাদের বলার কোনো প্রয়োজনই নেই। আর এদিকে মেয়ের বাড়ি থেকে সম্বন্ধ এসেই চলেছে। আর তাছাড়া আমি ওর থেকে বয়সে কত বড় বলো তো? আজ অব্দি একটা গার্লফ্রেন্ডও জোটাতে পারলাম না, আর ওকে দেখো। আমি বাড়িতে বলতে চেয়েছিলাম আসলে রাগিনী বেশ কালো, তাই ভেবেছিলাম তোদেরকে যদি আগে থেকে ওর সব কথা জানিয়ে দিই তাহলে হয়তো তোরা আমাদের সম্পর্কে কখনোই রাজি হবি না। কিন্তু ওর বাবা যে নিজে থেকে এইভাবে সম্বন্ধ নিয়ে আসবে সেটা আমি নিজেও জানতাম না। কালো তো কি হয়েছে বিক্রম? তুই কি আমাদের দেখেছিস কখনো কারোর গায়ের রং নিয়ে তাকে বিচার করতে? তুই নিজের বাড়ির লোককে এতটা অবিশ্বাস করিস? এখন সব বাদ দে, আমাদেরকে তো তোর বিয়ের জন্য তৈরি হতে হবে নাকি? আর এমনিও তোর বিয়েতে যদি আমি আমার জন্য একটা গার্লফ্রেন্ড পেয়ে যাই তাহলে তো সোনাই সোহাগা, কি বলিস? এভাবে বিক্রম এবং তার বাড়ির লোকজন নানান রকমের আলোচনা করতে থাকে। দেখতে দেখতে আরো বেশ অনেকগুলো দিন কাটে। এরই মধ্যে হঠাৎ করে শেফালি দেবীর শরীর খারাপ করে। সেই জন্য বিক্রমের সঙ্গে রাগিনীর বিয়ের ব্যাপারে সে আর কোনো রকম আলোচনা করতে পারে না। এভাবেই কয়েকদিন চলতে থাকে। একদিন হঠাৎ করেই শেফালি দেবী আর রাগিনী খবর পায় মোহনবাবু মনিকার বিয়ে ঠিক করে ফেলেছে। আমার মেয়ের বিয়ে ঠিক করলে, অথচ আমাকে একবারও জানালে না? পাত্র কেমন, কোথায় থাকে, কি করে, এসবের খোঁজ নিয়েছো? ও কিন্তু আমাদের প্রথম সন্তান। এমন কোনো সিদ্ধান্ত নিও না যাতে ওর ভবিষ্যৎ নষ্ট হয়। তুমি থামো। তোমাকে যে আমি আমার মেয়ের বিয়ের কথা বলেছি এটাই অনেক। তুমি কোনোদিন আমার মেয়েটাকে এইভাবে আগলে ধরে ভালোবেসেছো যেভাবে অন্যের মেয়েকে বাসো? আবার তুমি আশা করছো জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের কথা আমি তোমাকে জানাবো? এই বলে মোহনবাবু সেখান থেকে চলে যায়। অসুস্থ শেফালি দেবীকে সামলে এবং বাড়িতে বিয়ের অনুষ্ঠানের কাজকর্ম সামলে রাগিনীর আর বিক্রমকে ফোন করে ওঠা হয় না। বিক্রম ও রাগিনীর সঙ্গে তার বিয়ে হবে এটা ভেবে বারবার রাগিনীকে ফোন করে না। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে এবং মনিকার বিয়ের দিন চলে আসে। মনিকা সেজেগুজে মণ্ডপে বসে আছে, এমন সময় পাত্রপক্ষ সেখানে চলে আসে। তারা কনের সাজে মনিকাকে দেখে খুবই অবাক হয়। কি ব্যাপার, তুমি এখানেই বসে আছো কেন? আজ তো আমার সাথে রাগিনীর বিয়ে। এসব মাঝে কিন্তু আমি একদম পছন্দ করি না। এসব তুমি কি বলছো? আমার বাবা নিজে গিয়ে তোমার সাথে আমার বিয়ে ঠিক করে এসেছে, আর তুমি বলছো তুমি রাগিনীকে বিয়ে করবে? তুমি এত লোকজনের সামনে এভাবে আমাকে অপমান করছো। অপমান কোথায় করছি? যেটা সত্যি সেটাই বলছি। আমি রাগিনীকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। আমার আজকের দিনে সব মজা একদম ভালো লাগছে না। বিয়ের মণ্ডপের কাছে চিৎকার চেঁচামেচি শুনি শেফালি দেবী, মোহনবাবু আর রাগিনী তিনজনেই সেখানে চলে আসে। রাগিনী বিক্রমকে দেখে খুবই অবাক হয়। বিক্রমকে জিজ্ঞাসা করে তারা জানতে পারে ভুল বোঝাবুঝিটা কোথায় হয়েছিল। বাবা যখন চেয়েছে দিদিভাইয়ের সাথে তোমার বিয়ে হবে তাহলে সেটাই হোক। আজ পর্যন্ত বাবার চাহিদা মতো আমি কিছুই করতে পারিনি। বাবা যেরকম চেয়েছিল আমি সেরকম রূপ রং নিয়ে জন্মাতেও পারিনি। তবে আজকে আমি বাবার এই ইচ্ছাটা পূরণ করব। তুমি তোমার বাবার ইচ্ছা পূরণ করবে, আর আমার ইচ্ছার কোনো দাম নেই, তাই না? আমি তো মনিকাকে পছন্দ করি না। ও সারা জীবন শুধু বাবার টাকায় অহংকার করে গেছে। ওরকম একটা মেয়েকে আমি আমার স্ত্রী বানাবো তুমি ভাবলে কি করে রাগিনী?
আমার কিছু করার নেই বিক্রম, আমার বাবা মায়ের থেকে দামি এই দুনিয়াতে আমার কাছে আর কিচ্ছু নেই। ওদের কথা আমাকে রাখতেই হবে। তুমি আমার দিদিভাইকেই বিয়ে করো, ও খুব ভালো, তোমাদের পুরো পরিবারটাকে খুব সুখী রাখবে। আর এরকম চাঁদের মতো বৌমা বাড়িতে গেলে তোমাদের ঘর আলো হয়ে থাকবে। রাগিনীর কথা শুনে মোহনবাবু আর মনিকা দুজনেই খুবই দুঃখ পায়। তারা বুঝতে পারে রাগিনী আসলেই তাদেরকে কতটা ভালোবাসে। মনিকা আর মোহনবাবু দুজনেই রাগিনীর কাছে হাত জোড় করে ক্ষমা চায়। আমি আজ পর্যন্ত কোনোদিনও রাগিনীকে আমার নিজে মেয়ে বলে মানিনি, আর আজও শুধুমাত্র আমার মুখ চেয়ে নিজের জীবনের এত বড় সুখটা ত্যাগ করে দেবে এটা আমি কিছুতেই হতে দেবো না। আমার বড় মেয়ে সারা জীবন অবিবাহিত থেকে যাক, আমার অসুবিধা নেই, কিন্তু আজ আমি রাগিনীর সাথেই বিক্রমের বিয়ে দেবো। মনিকা ও মোহনবাবুর কথাতে রাজি হয়ে যায়। মনিকা এটাও স্বীকার করে যে রাগিনী বিক্রমকে পছন্দ করে, এই কথাটা জেনেই সে বিক্রমকে বিয়ে করার জন্য জেদ করেছিল। অবিবাহিত কেন থাকবে কাকু? আপনি যদি চান আমার সাথে আপনার মেয়ে মনিকার বিয়ে দিতে পারেন। আমার মনিকাকে এমনিও পছন্দ হয়েছে, আমি যথেষ্ট ভালো রোজগারও করি, আর আমি মনিকাকে সুখেও রাখতে পারবো। বাকি সিদ্ধান্তটা পুরোটাই আপনাদের উপর নির্ভর করছে। বিবেকের এই কথা শুনে মনিকা এবং রাগিনীর পরিবার খুবই খুশি হয়। দুই বোন একসঙ্গে একই বাড়িতে থাকবে এই ভেবে তারা সবাই বিবেকের সঙ্গে মনিকার বিয়ে দিতে রাজি হয়। সেদিন একই মণ্ডপে দুই বোনের একসঙ্গে বিয়ে হয়। তারপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে নিজেদের জীবন কাটাতে থাকে।